প্রথমত আমি এই প্রশ্নটাই আমি করতে চাইছি কলকাতার পুলিশের ইতিহাসে অপদার্থতম দলদাসতম পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এই দুর্বিনীত গোয়েল সে যখন বড় বড় কথা বলেছিল, আন্ডার মাই কমান্ড এভরিথিং, মাই টিম মেম্বার্স দে ডিড এভরিথিং ফর দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার জাস্টিস। এখন সেই দুর্বিনীত গোয়েলকে প্রশ্নটা করা উচিত যে প্রথমে টাইম লাইন নিয়ে মহামান্য বিচারপতি পারভিওয়ালা বলেছিলেন প্রথম শুনানিতে কি আমার 30 বছরের কর্মজীবনে আমার এই অভিজ্ঞতা হয়নি। আর আজ মহামান্য প্রধান বিচারপতি যে উক্তিটা করেছেন, আমিও শুনেছি লাইভ স্ট্রিমিং, এটা ওই কলকাতা পুলিশের শুধু নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের লজ্জায় মাথা নিচু করে চলে যাওয়া উচিত, নিজেদের পদে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। এই মমতা ব্যানার্জি বলেছিলেন না কলকাতা পুলিশ দুর্দান্ত কাজ করেছে। এই যে তৃণমূল শাসক দলের নেতা মন্ত্রীরা যে লম্ফজম্প করেছে, এই কলকাতা পুলিশ তার সঙ্গে মিলিয়েছে যে একজন মাত্র অপরাধীকে আমরা 14 ঘন্টার মধ্যে 10 ঘন্টার মধ্যে ধরে ফেলেছি। আজকে তাহলে এই সিবিআই এর রিপোর্টের উপর মহামান্য প্রধান বিচারপতির যে মন্তব্য, তাতে কি জবাব দেবে? অবশ্যই এই মানুষগুলো লজ্জা তো নেই একদমই। এখন দেখার বিষয় যে সিবিআই আরো কি কি বার করবে। এখন সমস্যা হচ্ছে তুমি যে প্রশ্নটা করেছো, একটা উত্তর কিন্তু মন্তব্য কিন্তু মহামান্য প্রধান বিচারপতি দিয়েছেন যে তদন্ত চলছে, এই সময় তদন্তের ব্যাপারে কোনো কথা বলাটা ঠিক হবে না, তদন্ত ব্যাহত হতে পারে। কিন্তু আমি সম্পূর্ণ মর্যাদা রেখেই মহামান্য প্রধান বিচারপতির মন্তব্যের উপর সম্পূর্ণ মর্যাদা রেখেই সাধারণ নাগরিক হিসাবে বা এই পেশার সঙ্গে দীর্ঘ 3 দশকের বেশি কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে এই রিপোর্টগুলো এমন কিছু জিনিস দেখাচ্ছে যেখানে বোঝা যাচ্ছে, যেটা আমি আগে বলেছিলাম, যে এই আমাদের হতভাগ্যা এই বোনটির অভয়ার তার মৃত্যু পরোয়ানা লেখা হয়েছিল আগে এবং অত্যন্ত সুচারু রূপে তাকে হত্যা করা হয়। পুরো ব্যাপারটাকে মানুষকে, তদন্তকে, পুলিশকে, সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করার জন্য ওই ধর্ষণের ঘটনাটা ঘটানো হয় এবং অত্যন্ত সুচারুভাবে সমস্ত প্রমাণ লোপাট করা হয়। এবং এই প্রমাণ লোপাটটা কিন্তু অপরাধী করেনি। যে একজন অপরাধী বলে যাকে সঞ্জয় রায়কে দেখা হচ্ছে, যেটা আমি কোনোমতেই বিশ্বাস করি না যে সঞ্জয় রায় নিশ্চয়ই অপরাধী, কিন্তু ও একা নয়, তার সঙ্গে আরো অনেক লোক ছিল। কিন্তু এই প্রমাণ লোপের ব্যাপারটা শুধু এই অপরাধী 1 জন 2 জন বা 3 জন করেনি। এই প্রমাণ লোপাটের ব্যাপারটা করেছে অত্যন্ত দক্ষ, নিজের পেশায় চূড়ান্ত দক্ষতার অধিকারী। সে ফরেন্সিক এক্সপার্ট হতে পারে, সে ইনকোয়েস্ট এক্সপার্ট হতে পারে, সে আইনজীবী হতে পারে এবং অবশ্যই সে পুলিশের অত্যন্ত লোক হতে পারে, যারা কমপ্লিট এই তদন্তের প্রসেসটাকে ডিফারেন্ট পার্টে তাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। এইরকম ভাবে একটা সুচারু রূপে একটা নারকীয় ঘটনার প্রমাণ লোপাট করার যে ষড়যন্ত্র করা হয়েছিল, আমার মনে হয় সিবিআই সে সম্পর্কে কিছু সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, যার জন্য মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা আজ এত বিচলিত। কারণ ভুলে গেলে চলবে না যে 1 জন 2 জন বা 3 জন অপরাধী মিলে গ্যাংরেপ করে হত্যা করেছে তা নয়। এটার পেছনে যেরকম ভাবে ষড়যন্ত্র দেখা যাচ্ছে, সেটাতে বোঝাই যাচ্ছে, যেটা আমি রিপিট করলাম একটু আগেই বললাম, যে অতি দক্ষ মানুষ এবং দুর্ভাগ্যজনক ভাবে তারা সরকারের অংশ এবং সরকার থেকে তাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এই ব্যাপারটাই মনে হচ্ছে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেটা তারা দেখে বিচলিত হয়েছে। কারণ ভারতবর্ষের ইতিহাসে অপরাধ বহু ঘটেছে। আমরা কাটুয়া, হারাস, উন্নাও বিভিন্ন জায়গার কথা বলেছি, দেখেছি ঘৃণ্যতম অপরাধ। কিন্তু অপরাধটাকে বা মাফিয়াদের এরকম ভাবে যে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে, একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে,
সেটা আমার মনে হয় বিরল থেকে বিরলতম ঘটনা ভারতবর্ষের আইন ন্যায় বিচার ব্যবস্থা। সেজন্যই ওনারা এত বিচলিত হয়েছেন। অনন্যা, দীপাঞ্জন দা, আর একটা জিনিস আপনি যেটা শুরুতেই আপনার উত্তর যখন আপনি শুরু করলেন তখন আপনি বলেছিলেন যে আমি লাইভ টেলিকাস্ট দেখেছি, আপনি এই কথাটা বলছিলেন। এই লাইভ টেলিকাস্টের প্রশ্নেই আর একটা প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে যে সুপ্রিম কোর্টে আজকে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল আর্জি জানিয়েছিলেন যে সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক, এবং তিনি বলেছিলেন যে এই শুনানি লাইভ স্ট্রিমিং হলে আইনজীবীদের ওপর ব্যাপক প্রভাব পড়ছে, আমাদের 50 বছরের রেপুটেশন প্রশ্নের মুখে পড়ছে, আমরা তো অভিযুক্তের হয়ে লড়ছি না। এবং তার উত্তর কি দিয়েছিলেন মহামান্য প্রধান বিচারপতি সেটাও আমরা শুনেছি। তিনি বলেছিলেন যে লাইভ স্ট্রিমিং বন্ধ রাখা কোনোভাবেই যাবে না, কারণ এটা জনস্বার্থ মামলা। প্রশ্নটা হচ্ছে যে কেন বিচারপতি চন্দ্রচূড়ের কাছে কেন কপিল সিব্বল লাইভ স্ট্রিমিং বন্ধ রাখতে চাইলেন বলে আপনি মনে করছেন? দেখুন, তাহলে আমাকে প্রথমে আপনার উত্তরটা দেওয়ার আগে আমাকে একটা আলাদা বিষয় বলতে হবে যে এই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে গত 10-12 দিন ধরে যে নাটকটা করলেন, আমি আবার রিপিট করছি নিজের দায়িত্বে, যে নাটকটি করলেন অত্যন্ত কুৎসিত একটা নাট্যরূপ দিলেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না বিচারাধীন বিষয় বলে। উনি কি মহামান্য প্রধান বিচারপতির থেকেও বড় কোনো বিচারপতি দেখেছেন নাকি উনি নিজেই বিচারপতি? এটা তো আমরা শুরু থেকে বলেছি যে লাইভ স্ট্রিমিং এর যে যুক্তি দিচ্ছেন সম্পূর্ণ অসার, কারণ ওখানে এমন কোনো কিছু ডিসকাশন হবে না যেটা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। এবং এটা আমি তোমাকে বলি যে কালকের যে একটা সোকল কালমিনেশন দেখা গেল যে দাবি মেনে নিয়েছেন, কোনো দাবি মানেননি, এবং এই লাইভ স্ট্রিমিং এটাকে জিইয়ে রেখেছেন যাতে ওনার আইনজীবী যে রাজ্যের প্রতিনিধিত্ব করছে কপিল সিব্বল আদালতে গিয়ে বারবার জুনিয়র ডাক্তার এবং তাদের আন্দোলনটাকে কলঙ্কিত করার চেষ্টা করতে পারে। যে জুনিয়র ডাক্তাররা এই লাইভ স্ট্রিমিং এর অজুহাতে মিটিং করছেন না, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসছেন না এবং কোনো সহযোগিতা করছেন না, এটার একটা লজিক্যাল কনক্লুশনের জন্য, এবং তার জন্য নাকি বাংলায় লক্ষ লক্ষ লোক তারা বিপদে পড়ছেন এবং বহু মানুষ নাকি মারা গিয়েছেন। এটা সম্পূর্ণ অসত্য। আর এই রকম অসত্য যদি কোনো আইনজীবী, একটা ভুলে গেলে চলবে না যে এই আইনজীবীরা কিন্তু একটা মহৎ পেশার মধ্যে রয়েছেন, আমি সম্পূর্ণ সম্মান জানিয়ে বলছি, কারণ ভারতবর্ষের ন্যায় বিচারের মূল কথাই হলো ইউ আর ইনোসেন্ট আনলেস প্রুভেন গিল্টি। সেজন্য প্রতিটা অপরাধীর কিন্তু অধিকার রয়েছে তার জন্য ডিফেন্স কাউন্সিল দাঁড় করানোর, তার বক্তব্য শোনানোর। আজমল কাসেবেরও ছিল, সবারই থাকতেই পারে, সেটাকে আমি অস্বীকার করছি না। কিন্তু যেরকম ভাবে আপনি জেনে শুনে একটা অন্যায়কে কভার আপ করার চেষ্টা করছেন, আপনার কাছে যুক্তি নেই, কুযুক্তির সাহায্য নিয়ে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ন্যায্য দাবি অধিকার আদায়ের লড়াইকে কলঙ্কিত করার চেষ্টা করছেন মহামান্য প্রধান বিচারপতির আদালতে দাঁড়িয়ে, তার জন্য বাংলার মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। বাংলার মানুষের মনে আপনার নাম কিন্তু কালো অক্ষরে লেখা থাকবে। আপনি হতে পারেন ভারতবর্ষের অন্যতম সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের মধ্যে একজন। রাম জেঠমালানি সাহেবও ডিফেন্স কাউন্সিল ছিলেন সারা জীবন। এই ইন্দিরা জয় সিং ছিলেন, এখনো আছেন। অভিষেক মানু সিংভিও ছিলেন, কিন্তু বারবার কপিল সিব্বলের নামই কেন আসছে? কারণ উনি কুযুক্তির সাহায্য নিয়ে শুধু অপরাধীকে আড়াল করার চেষ্টা করছেন না, উনি বাংলার কোটি কোটি মানুষের যে ন্যায় বিচারের অধিকার আন্দোলন যে চলছে, বাংলায় একটা জনজাগরণ শুরু হয়েছে, গণ আন্দোলন হয়েছে, যেটা স্বাধীনতার পরে আর দেখা যায়। 1942-এর কুইট ইন্ডিয়া মুভমেন্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে, তারপরে এরকম জন আন্দোলন দেখা গেল। এটাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, এর জন্যই মানুষ ক্ষমা করবে না। এবং এটা কপিল সিব্বলের মতো একজন ধুরন্ধর মানুষ এটা বুঝতে পেরেছেন যে লাইভ স্ট্রিমিং এ উনি যে প্রযুক্তির অবতারণাগুলো করছেন এবং যথাযোগ্যভাবেই মহামান্য প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চের দুজন প্রধান বিচারপতি এবং মহামান্য প্রধান বিচারপতি যেভাবে ওনাকে প্রশ্ন করছে উত্তর দিতে পারছে না, তো ওনার
ক্যারিয়ার, ওনার ক্রেডিবিলিটি সবকিছু প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে এবং মানুষ বুঝছে যে ওনার কাছে কোনো তথ্য নেই, ওনার কাছে যুক্তি নেই, যেটা আছে শুধুমাত্র কুযুক্তি এবং কোনো বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে হতে পারে উনি এই অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা বা বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা ওনার থেকে ভালো কেউ বেশি বুঝছে না, ওই জন্যই ওনারও লাইভ স্ট্রিমিং এ আপত্তি। আর ওনাকে যিনি অ্যাপয়েন্ট করেছেন, ওনার যে কোট আনকোট মালিক বা মালকিন, ওনারও লাইভ স্ট্রিমিং এ আপত্তি, কারণ এক্সপোজ হয়ে যাবে, মানুষের সামনে এদের স্বরূপ প্রকাশিত হয়ে যাবে, সেই জন্যই সমস্যা লাইভ স্ট্রিমিং এ। অনন্যা, দীপাঞ্জনদা, যে বিষয়টা আমরা এর আগের বারে যখন কোর্টের পক্ষ থেকে যখন বিচারপতি চন্দ্রচূড় যে কথাগুলো বলেছিলেন এবং তারপরে সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া, একটা হাল ছাড়া হতাশ ভাব দেখা গেছিল, আজকে কিন্তু ঠিক তার উল্টো। তার কারণ এর আগের বার যখন বিচারপতি চন্দ্রচূড় তিনি বলেছিলেন যে ডাক্তাররা যদি এখনো কাজে না ফেরেন, সেক্ষেত্রে রাজ্য যদি কোনো স্টেপ নেয়, আমরা সেক্ষেত্রে রাজ্যকে মানে ডাক্তারদের পক্ষে কোনো রকম ভাবে সওয়াল করবো না বা কোনো কথা শুনবো না, এই জাতীয় একটা কথা যখন বলেছিলেন, তখন সাধারণ মানুষ একটা হালছাড়া ভাবে চলে এসেছিল যে এটা কি হলো। কিন্তু আজকে যে পরিস্থিতিটা দেখা গেল, যে যখন জুনিয়র ডাক্তারদের উকিল তিনি যখন বলছেন যে সিনিয়র ডাক্তাররা ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো ওভারটাইম কাজ করছেন, ডাক্তারদের সম্বন্ধে ভুল তথ্য পেশ করছে রাজ্য, এবং সেই বিষয়টাকে কিন্তু প্রধান বিচারপতিও এগ্রি করলেন এবং তিনি বললেন যে ডাক্তারদের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার যে প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে উকিলরা করছেন, সেটা বন্ধ করা হোক। কি বলবেন এই বিষয়ে? দেখো, আমি একটা প্রথমে বলি, সাধারণ মানুষ, বাংলার যে কোটি কোটি মানুষ বা সারা পৃথিবীতে যে সমস্ত বাঙালিরা, শুভবুদ্ধি সম্পন্ন বাঙালিরা আন্দোলনে নেমেছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলি, এটা কিন্তু T20 ম্যাচ নয়। আর ভারতবর্ষে ওই শরিয়তি কানুন চলে না যে 2 ঘন্টার মধ্যে কাজীর বিচার হয়ে গেল, মাথা কেটে দিল, হাত কেটে দিল। ভারতবর্ষে ন্যায় বিচারের একটা পদ্ধতি রয়েছে, প্রক্রিয়া রয়েছে, এবং এটা তো ঘটনা যে এই পদ্ধতি প্রক্রিয়া কিন্তু সমস্ত ন্যায় বিচারের প্রার্থী যারা তাদের জন্য প্রযোজ্য। ভারতের ন্যায় বিচারের যে পরিকাঠামো, সেই হিসাবে কিন্তু সময় লাগবে, তদন্তে সময় লাগবে। এত বড় ষড়যন্ত্রকে উদ্ঘাটন করা, তারপর বিচার প্রক্রিয়ার মধ্যে যাওয়া, অনেক সময় লাগবে, বেশ কয়েক বছর লাগবে। মানুষ যেন কিছুতেই না ভাবে যে আমি 3 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে এই বিচার হয়ে যাবে। দ্বিতীয়ত, মহামান্য প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু এটা বিচার করছেন না। আবার রিপিট করলাম, একবার বিস্তারিতভাবে তোমার অনুষ্ঠানে বলেছিলাম, উনি কিছু অবজারভেশন করছেন এবং স্ট্যাটাস রিপোর্ট দিয়ে উনিও, মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সিবিআই এর উপর প্রেসার ক্রিয়েট করছে যাতে তদন্ত সঠিক পথে চলে, তদন্ত যথাযোগ্য গতি পায়, এবং সিবিআই এর তদন্তে যদি রাজ্য সরকার বা কলকাতা পুলিশ অসহযোগিতা করে, সেটাকে প্রোটেক্ট করার জন্য মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু এই তদন্তে অভয়াকে ন্যায় বিচার দেওয়ার জন্যই হয়েছে। এটা কিছু মানুষ ভুল বোঝানোর চেষ্টা করছেন, বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি প্রথম দিন থেকে এখন অব্দি বিন্দু মাত্র হতাশ হইনি। আর আমরা জানি যে এই লড়াইটা লম্বা লড়াই, এটাতে এখনই হতাশ হয়ে গেলে তাদের এই লড়াই ছেড়ে বাড়িতে গিয়ে বসে থাকা ভালো। কেউ যদি ভেবে থাকতেন যে আমি 15 দিন লড়াই করব, তারপর পুজো এসে যাবে, অ্যাজ ইউজুয়াল পুজোয় ফুর্তি করব, বুর্জ খলিফা দেখতে যাব আর শ্রীভূমি দেখতে যাব, তাহলে তারা ভুল করছেন। তারা গিয়ে পুজোয় উৎসব করুন, আনন্দে মাতুন। এই লড়াই আপনার জন্য নয়। দ্বিতীয় যেটা তুমি বললে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে মানুষের এই লড়াই যেরকম ভাবে গণচেতনা জেগে উঠেছে বাঙালির, যেটা বাঙালির বদনাম ছিল যে বাঙালি ঘুমিয়ে রয়েছে, আমাদের এই হতভাগ্যা এই বোনটি কিন্তু কান ধরে সারা পৃথিবীর বাঙালিকে উঠিয়ে দিয়েছে যে এবার যাবো, না হলে দেরি হয়ে যাবে। আমার তো আমি প্রাণ দিলাম, আমি শহীদ হলাম এত বড় ধর্মযুদ্ধের জন্য, কিন্তু আমার প্রাণ দেওয়াটা যেন ব্যর্থ না হয়। আর সেটার থেকে যদি আমরা কোন রকম শিক্ষা না পাই, হতাশ হয়ে যাই, তাহলে হতাশ হওয়াটাই ভালো। তারা বাড়িতে বসে থাকুন, এই লড়াই আমাদের চলবে। মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, এবং বারবার বলছেন, মানে যখন ডাক্তারদের সঙ্গে তিনি কথা বলেছেন তখন তিনি বলেছেন যে আমার কেউ শত্রু নয়, আমার কেউ বন্ধু নয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে এত তাবড় তাবড় আইনজীবীদের দাঁড় করিয়ে দিচ্ছেন যারা তদন্ত করছে,
মানে যে জাস্টিস পাওয়ানোর যাকে যাকে দরকার, যার জন্য বলছেন উই ওয়ান্ট জাস্টিস, তাদের মানে তাকে জাস্টিস পাওয়া থেকে আটকাতে তাবড় তাবড় আইনজীবীদের দাঁড় করিয়ে দিচ্ছেন। মানে এই দ্বিচারিতা কেন, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। দেখুন, মমতা ব্যানার্জির দ্বিচারিতা তো ওনার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে শুরু। রাজনীতিবিদ হিসাবে বা গণতন্ত্রের নির্বাচনী প্রক্রিয়াতে প্রথম আসার সময় তো উনি ইস্ট জর্জিয়ার ডক্টরেট হয়ে গেছিলেন। দ্বিচারিতা শুরু সেদিন থেকে, এবং দ্বিচারিতা আজও চলছে, বরং আরো বেড়ে গেছে। দ্বিচারিতার একটা সাম্প্রতিকতম উদাহরণ দিচ্ছি। এই কালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হলো গতকাল। অ্যাডিশনাল CP4 ওনার বাড়িতে গিয়ে পাবলিকের সামনে কি স্টেটমেন্ট দিচ্ছেন যে আমরা সলিডারিটি দেখাতে এসেছি। আমি কনফার্ম, পার্সোনাল ব্যক্তিগত লেভেলে আমি কনফার্ম যে অভিজিৎ মন্ডল যথাযোগ্য তদন্ত করছিল ন্যায় বিচার দেওয়ানোর জন্য। এটা তো দ্বিচারিতা। আপনার কি মনে হয় যে অভিজিৎ মন্ডল নিজের ইচ্ছায় গিয়েছিল ওখানে? এই আমাদের অ্যাডিশনাল CP4 তাকে যেতে বাধ্য করা হয়েছিল। যেরকম ভাবে এই দুর্বিনীত গোয়েলকে দিয়ে বাধ্য করা হয়েছিল প্রমাণ লোপাটের জন্য, সেই রকম ভাবেই এই অ্যাডিশনাল CP4 কে দিয়ে এই সমস্ত ভুলভাল কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল মানুষকে। এবং চাই ও অ্যাডিশনাল CP4 হোক, চাই নির্যাতিতার বাবা মাকে টাকা দেওয়ার লোভ দেখানোর জন্য DC নর্থ হোক, অথবা পুরো সামগ্রিকভাবে তদন্তটাকে বিভ্রান্ত করার জন্য, নষ্ট করার জন্য বিনীত গোয়েল হোক, এ সবার মাথায় বসে আছেন মমতা ব্যানার্জি। উনি মুখে একটা কথা বলছেন, কাজে এক্স্যাক্টলি অপোজিট জিনিস করছেন। এই তো আমরা বহু উদাহরণ দেখেছি। উনি এদিকে বলছেন যে সব দাবি মেনে নেওয়া হলো, উনি জানেন না যে উনি কি বলছেন। পদ থেকে সরিয়ে দেওয়া মানে পুলিশ কমিশনারকে সরিয়ে দিচ্ছি। উনি কি ভাবেন যে উনি একাই বুদ্ধিমতী বাংলায়? চতুর্দিকে তো খবর উঠছে, শুনছি, আমাদের কানেও আসছে যে বিনীত গোয়েল নাকি সেন্ট্রাল ডেপুটেশনে যাচ্ছেন, এবং তাতে মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া হয় না। উনি পারমিশন ইতিমধ্যে দিয়ে দিয়েছেন যে সাপও মরলো লাঠিও ভাঙলো, বিনীত গোয়েলকে সরিয়ে দিলাম, ওর সঙ্গে কোট আনকোট ইনজাস্টিস করলাম না, কারণ ও আমার হয়ে অনেক কাজ করেছে। বাংলায় মানুষ বলতে পারলাম আমি সরিয়েই দিয়েছি বাংলা থেকে। তাতে সরতে পারবে না। বিনীত গোয়েলকে তদন্তের আওতায় আসতে হবেই, আজ না হয় কাল। উদাহরণ 2, যেটা তুমি বললে যে এদিকে বলছেন আমিও ন্যায় বিচারের জন্য আন্দোলন করছি, রাস্তায় নেমেছি। রাস্তায় নেমে বলেছিলেন নির্যাতিতার ফাঁসি হোক। তো উনি সেটাই চাইছেন যাতে নির্যাতিতা বিচার না পায়। তার জন্যই কপিল সিব্বলের সঙ্গে 22 জন উকিল রোজ গিয়ে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে চেষ্টা করছেন প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, মানুষের গণ আন্দোলনকে কলঙ্কিত করবার এবং তদন্তকে বিভ্রান্ত করে সময় নষ্ট করার জন্য। যেটা সাধারণ মানুষ বলে থাকে তারিখ পে তারিখ, সেটাই এরা করে যাচ্ছে। কিন্তু আর এটা নিজেদের ইচ্ছা করছে না, এবং তার জন্য কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে কিন্তু বাংলার করদাতা মানুষদের থেকে। উনি ভেবেছেন নাকি যে উনি দ্বিচারিতা করতে থাকবেন, বাংলার মানুষ চুপচাপ সহ্য করবে, দেখতে থাকবে? ওনার দ্বিচারিতা এক্সপোজ হয়ে গেছে। বাংলার বাচ্চা ছোট ছোট বাচ্চাদের চোখে উনি যদি দেখতে পারেন, ওনার চশমার পাওয়ার বেড়ে গেছে। ডাক্তার দেখান, চোখটাকে ঠিক করুন। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের চোখে আপনার প্রতি ঘৃণাটা দেখতে পাবেন। এবং আপনার সময় এসে গেছে বানপ্রস্থে যাওয়ার, সন্ন্যাস নেওয়ার। না হলে বাংলার মানুষ আপনাকে বানপ্রস্থে পাঠাবে, সন্ন্যাস নেওয়াতে বাধ্য করবে। দীপাঞ্জন দা, আজকে কোর্টে যেটা দেখা গেল যে নির্যাতিতার বাবার চিঠিতেই রয়েছে এমন কিছু তথ্য যা মোড় ঘুরিয়ে দেবে তদন্তের। প্রধান বিচারপতি সেই রকমই পর্যবেক্ষণ করেছেন, এবং এই চিঠিতে নাকি গুরুত্বপূর্ণ কিছু লিডস রয়েছে। 12ই সেপ্টেম্বর CBI কে চিঠি পাঠিয়েছিলেন তিলোত্তমার বাবা, এবং সেই চিঠিতে যে সম্ভাবনা এবং ইনপুট দিয়েছেন সেগুলো CBI গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখুক, সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি চন্দ্রচূড়। কি বলবেন? নিশ্চিত ভাবেই যে দেখো যা হয়েছে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ যে বিবরণ, কারণ উনি তো ফার্স্ট পার্সন। তিলোত্তমা বলো বা অভয়ার বাবা মা, তারা তো ফার্স্ট পার্সন, তাদের সন্তানকে হারিয়েছেন। তারা দেখেছেন পুলিশের অত্যাচার, তারা দেখেছেন আরজিকর হাসপাতালের কি সাংঘাতিক ভাবে ষড়যন্ত্র করা হয়েছে এবং ওনাদের বিভ্রান্ত করা হয়েছে, বসিয়ে রাখা হয়েছে 3 ঘন্টা, তাদের একমাত্র কন্যার শবদেহ দেখতে দেওয়া হয়নি।
যেখানে বহু মানুষ ঢুকে বসিয়েছিল ভেতরে তদন্তের গতি প্রকৃতিকে নষ্ট করার জন্য, প্রমাণ লোপাট করার জন্য, অথচ বাবা মাকে দেখতে দেওয়া হয়নি। এবং এরকম অনেক কিছু রয়েছে, শ্মশানঘাটে তৈরি করে দাহ করে দেওয়া ইত্যাদি প্রভৃতি, এবং ওনারা সেটা ফার্স্ট পার্সন হিসেবে নিজেরা দেখেছেন। এবং আমার মনে হয় আরো বেশ কিছু তথ্য ওনারা দিয়েছেন ওনাদের কমপ্লেনে, সেটার জন্যই সেটাকে উল্লেখ করেছেন মহামান্য প্রধান বিচারপতি। তদন্তের স্বার্থে এর বেশি কিছু আমার বলাটা ঠিক হবে না। দীপাঞ্জন দা, সিসি ক্যামেরার ফুটেজ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। ফিরোজ এডুলজি তিনি প্রশ্ন তুলেছেন, জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিংহের আইনজীবী হিসেবে ফিরোজ এডুলজি তিনি আদালতে প্রশ্ন তুলেছেন যে কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ কেন দিল না। তার অভিযোগ যে সিজার লিস্টে নির্যাতিতার জিন্স এবং অন্তর্বাস নেওয়া হয়নি, এবং একই সঙ্গে প্রশ্ন যে নমুনা কবে পরীক্ষার জন্য পাঠানো হলো। এবং এর সঙ্গে তিনি এটাও জুড়ে দিয়েছেন যে যেদিনকে তার তদন্তের জন্য তার বডিটা নিয়ে যাওয়া হয়েছিল সেদিনকেই কিন্তু সেই নমুনা সংগ্রহ করা হয়নি। এরপরে একজন ম্যাজিস্ট্রেটের হাত দিয়ে শুক্রবার সেই সমস্ত জিন্স এবং অন্তর্বাস এবং অন্যান্য যা যা জিনিস ওখান থেকে পাওয়া গেছে ক্রাইম জোন থেকে, সেগুলো সমস্ত পাঠানো হয়েছে। অন্যদিকে শনি এবং রবিবার দুদিন ফরেন্সিক ল্যাব বন্ধ থাকে, তাহলে কিভাবে ঠিকঠাক তদন্ত হলো, কিভাবে ফরেন্সিক টেস্টটা ঠিক মতো হলো, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং এডুলজির দাবি সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে, সেই জন্যই রাজ্য যেটা দাবি করছে যে 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, সেই ফুটেজ মাত্র 27 মিনিটের এসছে সিবিআই এর হাতে। কি বলবেন? তো রাজ্য সরকারের আইনজীবী তিনি প্রতিনিধিত্ব করেছেন, আমি খুঁটিয়ে শুনছিলাম, বারবার বলে গেছে যে 8 জিবির ডেটা, 8 জিবির পাওয়ার হার্ড ডিস্ক, 4টে পেন ড্রাইভ, এত জিবি। সেটা তো সে হার্ড ডিস্ক বা পেন ড্রাইভের ক্যাপাসিটি, তার মধ্যে ডেটা কতটা রয়েছে সেটা কেন বলছে না। এবং যখন তারা হ্যান্ড ওভার করেছিল তখন তো তারা হ্যান্ড ওভার করেছে যে একটা ডিভিআর বা হার্ড ডিস্ক আর 4টে পেন ড্রাইভ। সেখানে কি লিখে দিয়েছিল যে কত মিনিটের করে ফুটেজ রয়েছে? যে ফুটেজটা যখন আমি ডাউনলোড করছি সিস্টেম থেকে তখন তো আমি লিখে দেবো যে আমার এত ঘন্টার ফুটেজ আমি দিচ্ছি, সেটা খুব সাধারণ প্রক্রিয়া। আমি যেটা বলছেন কপিল সিব্বল যে সিল্ড, সিল্ড তো হবেই, একটা সিল করে আপনি দিচ্ছেন, তার ভেতরে কি রয়েছে? 8 ঘন্টা যদি ওটাতে 15 জিবি বা 20 জিবি বা 25 জিবি তার ক্যাপাসিটি হয়, স্টোরেজ ক্যাপাসিটি, সেটা লেখা থাকছে, কিন্তু তার মধ্যে ডেটা কতটা রয়েছে সেটা কেন লেখেনি? উনি কি লিখেছেন যে 8 ঘন্টার ফুটেজ আমরা হ্যান্ড ওভার করছি? না উনি লিখেছেন বা পুলিশের লোক লিখেছে যে আমরা এই হার্ড ডিস্ক হ্যান্ড ওভার করলাম, এটা 20 জিবি তার ডেটা স্টোরেজ? লিখেছেন যে কত মিনিটের ফুটেজ রয়েছে? 4টে পেন ড্রাইভ আমরা হ্যান্ড ওভার করছি, 6 জিবি বা 8 জিবি করে এক একটা পেন ড্রাইভ, লিখেছেন যে কত জিবি ওর মধ্যে ডেটা রয়েছে? তো এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই প্রশ্নের জবাব তো দিতে হবে, যে হ্যান্ড ওভার করেছে তাকে জবাব দিতে হবে, কারণ সিবিআই সরাসরি এই জিনিসগুলো উল্লেখ করেছেন মহামান্য প্রধান বিচারপতির আদালতে। এটা আমি বিশ্বাস করি যে আমাদের সঙ্গে কিরকম ভাবে তঞ্চকতা করা হয়ে, কোট আনকোট তঞ্চকতা করা হয়েছে, চিট করা হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে সেটা কিন্তু করেছে কলকাতা পুলিশ। তার জন্যই আজকে অভিজিৎ মন্ডল অ্যারেস্টেড, এবং আরো বেশ কিছু নাম খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, কিছু দু একজন হয়তো আইপিএস অফিসারও যেতে পারে বলে খবর শোনা যাচ্ছে। কপিল সিব্বল আজকে আদালতে বলেছেন যে 1997 সাল থেকে চালানের ব্যবহার বন্ধ, ভুল তথ্য দেওয়া হচ্ছে। তাহলে কি চালান ছিলই না? কি বলবেন? তাহলে তো কপিল সিব্বলকে জিজ্ঞাসা করতে হয়, তাহলে আগের দিন আপনি কি করে বললেন যে চালান কোথায়, চালান কোথায়, আশপাশে খোঁজবা, চালান নেই, পাওয়া যাচ্ছে না। তারপর বললেন হাইকোর্টে আমরা হ্যান্ড ওভার করেছি। যদি চালানটা প্রযোজ্যই নয় তাহলে আপনি প্রথম দিনই কেন বললেন না যে এই 1997 এর গল্পটা, সেদিন কেন বললেন না? এ তো বোঝা যাচ্ছে। আবার বলছি, এই সমস্ত এক শ্রেণীর মানুষ ভাবছেন বাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ ন্যায় বিচারের সঙ্গে যে মহামান্য বিচারপতিরা রয়েছেন, সিবিআই এর মতো দেশের প্রিমিয়াম এজেন্সিতে যে সমস্ত অফিসাররা রয়েছেন, সবাই বোকা, সবাই অন্ধ, বধির। তা নয়, সেটা উনি বুঝতে পারবেন কোথায় কি হয়েছে, কোথায় কি দেওয়া হয়নি, খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, এবং ওনার মক্কেলরাও বুঝতে পারবে।
দীপাঞ্জন দা, আর একটা বিষয় যেটা যে আরজি করের ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার দিন প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ওই নির্দেশিকা সংশোধন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছেন যে রাজ্যকে ওই বিজ্ঞপ্তি সংশোধন করতে হবে। তার মন্তব্য, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের, মহিলারা যাতে রাতে কাজ করতে পারবেন না এ কথা আপনারা বলতে পারেন না। তার কারণ হিসেবে তিনি বলেছেন যে প্রচুর মহিলারা আছেন যারা হেলথ সেক্টরে কাজ করেন, যারা সেনাবাহিনীতে বা পুলিশে কাজ করেন, তাদেরকে রাতের শিফটে ডিউটি করতে হয়। সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা দেওয়ার মানে দায়িত্ব আপনাদের, আপনারা সেটুকুই দেবেন। আপনারা এই কথা বলতে পারেন না যে মহিলারা রাতে কাজ করতে পারবেন না এবং বাধ্য হয়েছে রাজ্য বলতে যে ওই যে দুটি বিজ্ঞপ্তিতে এই জাতীয় কথা বলা হয়েছে যে রাত্রে মহিলারা কাজ করবেন না বা ইত্যাদি, সেগুলোকে মুছে ফেলবেন। রাজ্যকে তো মানে রাজ্যর তো আবারও মুখ পুড়লো সুপ্রিম কোর্টের সামনে। দেখো, মানে প্রশ্ন হচ্ছে যে যখন কোনো অশিক্ষিত মানুষকে লোকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত করে রাজ্যের প্রধান বানায়, তখন এই অবস্থাই হয়। যে অশিক্ষিত মানুষটি জীবনে হয়তো সংবিধান খুলে দেখেননি, উনি জানেন না যে একজন পুরুষের যা অধিকার রয়েছে, প্রাণ ধারণের অধিকার, কর্মের অধিকার, প্রতিটা অধিকার সংবিধান দিয়েছে। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে আমি দিলাম নেতাজি ইন্ডাস্ট্রিয়াল স্টেডিয়ামে দাঁড়িয়ে বলবো। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। এবং বহু বছর লড়াই করে আজকে ভারতবর্ষের মহিলারা, মেয়েরা তারা এই অধিকারও ছিনিয়ে নিয়েছে। সেখানে যদি কেউ বলে যে মেয়েদের 12 ঘন্টার বেশি কাজ করতে দেওয়া হবে না, রাতে কাজ করতে দেওয়া হবে না, এইগুলো সম্পূর্ণভাবে বিচারিতা। এদিকে একদিকে বলবো যে আমি নারী শক্তির উত্থানে সাহায্য করছি। উনি নারী শক্তির উত্থানে কি কিছু সিনেমার তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর অভিনেতা অভিনেত্রীকে উনি টিকিট দিয়ে ওনাদের সাংসদ বানিয়ে নিচ্ছেন, যারা সংসদে গিয়ে মানুষের দাবি দাওয়াকে উত্থাপন করার থেকে বেশি টিকটক ভিডিও বানাতে ব্যস্ত হন। এবং তুমি লক্ষ্য করে রাখো যে প্রতি বছর ওই অভিনেত্রীদের সেট বদল হয়ে যায়, নতুন অভিনেত্রী সেট আসে। এরকম আমি বলেছি যে তৃণমূল ব্যাচ সিস্টেমে বিশ্বাস করে। দুর্নীতি লুটে পুটে খাওয়ার জন্য একটা ব্যাচ আসে, সেই ব্যাচ যায়, নতুন ব্যাচ আসে। আর সেই রকম এই সমস্ত চটকের উপর ভিত্তি করে ভারতবর্ষ, বাংলা নারী আন্দোলনে, নারী শক্তির আন্দোলনে আমরা কম মানুষ দেখেছি। এই বাংলা তো গীতা মুখার্জিকে দেখেছে, এই বাংলা ইলা মিত্রকে দেখেছে, আবার এই বাংলা মমতা ব্যানার্জিকেও দেখছে। তিনি বলেন যে মেয়েরা রাতে কাজ করবেন না। এই বাংলার যখন মেয়েদের সন্দেশখালিতে রাত 12টার সময় ওনার সব থেকে কাছের ভাইদের মধ্যে একজন শেখ শাহজাহানের বাহিনী যখন বাড়িতে পিঠে বানাতে ডাকতো রাত 12টার সময়, তখন ওনার মনে হয়নি যে রাত 12টার সময় পার্টি অফিসে কোট আনকোট পিঠে বানাতে ডাকছে। আর এখন আমাদের ডাক্তারদের, আমাদের মেয়েদের, বাড়ির মেয়েদের, বোনেদের তাদের কাজ করতে দেব না, কারণ আমি অপদার্থ, আমি মাফিয়ার সরকার চালাচ্ছি, আমার ক্ষমতা নেই, আমার ইচ্ছা নেই মানুষকে নিরাপত্তা দেওয়ার, আমার এই গুন্ডা বাহিনী মাফিয়াদের কন্ট্রোল করার। এটা স্বীকার করে নিন, তারপর বাংলার মানুষ বুঝে নেবে। ওনার ক্ষমতা থাকলে উনি মেয়েদের রাতে কাজ করা বা রাতে বাড়ি থেকে বেরোনোর এই অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে দেখুন। ভারতের সংবিধানও আছে, আর ভারতবর্ষের নাগরিক বাংলার মানুষরাও আছে, তারা জবাব দিয়ে দেবে। দীপাঞ্জন, তাহলে আজকে যে রায় আদালত থেকে পাওয়া গেল তা নিয়ে মানে সর্বোপরি আপনার কি পর্যবেক্ষণ আমরা শুনতে পাবো, যে মানে কি মনে করছেন এই রায় নিয়ে? আমি আশা করবো এটা আপনার শেষ প্রশ্ন, কারণ ইন্টারভিউ অনেক একটু বেশি লম্বা হয়ে গেছে, কারণ আমার একটু জরুরি কাজ রয়েছে। দেখুন, এই রায়টা নিয়ে একটা কথাই বলবো, যেটা বারবার বলা হয়, এটা বহু পুরনো বাংলা প্রবাদ, মেঘ দেখে কেউ করিস না রে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্য ছিল, সম্প্রতি একটা সাময়িকভাবে মেঘ দেখে দেখে লোকজন হতাশ হয়ে যায়, ভয় পায়, হোয়াট এভার। তারা বিশ্বাস রাখবেন যে মেঘটাই সত্যি নয়, মেঘের থেকেও বড় সত্যি হচ্ছে তার পেছনে ঢাকা পড়ে থাকা সূর্য। সেই সূর্য বেরোচ্ছে, বেরোবে, আর এই সূর্যের তাপে এই যত নর্দমার পোকাগুলো রয়েছে বাংলায়,
এই যে মেরুদণ্ডহীন ক্লিবলিঙ্গ এক শ্রেণীর পুলিশ অফিসার থেকে শুরু করে সন্দীপের মতো অপরাধী মনস্ক এবং অপরাধী, ঘৃণ্যতম অপরাধী ডাক্তার বা মেডিকেল প্রশাসক থেকে শুরু করে রাজনীতিবিদ, সবাই এই সূর্যের আগুনে তাদের পুড়ে মরতে হবে। এই আগুনটাকে আমাদের জ্বালিয়ে রাখতে হবে, বাংলার মানুষ যেন এই আগুনটাকে নিভতে না দেয়, এটাই একটা মাত্র অনুরোধ। আমি খুব পজিটিভ, আমি অত্যন্ত আশাবাদী, যেরকম ভাবে এগোচ্ছে সময় লাগবে, এটা কিন্তু আমরা বারবার বলছি, এই তদন্ত প্রক্রিয়ায় সময় লাগবে। সেটা মহামান্য প্রধান বিচারপতিও বলেছেন। সিবিআই এর কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট, কিন্তু সিবিআই এর সময় লাগবে এত বড় ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বার করতে, অরিজিনাল আসল সত্যকে উদ্ঘাটিত করতে। আর সিবিআই কে আমরা সেই সময় দিচ্ছি। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট।